আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। অন্য সময় বলি কেমন আছেন, কিন্তু আজকে তো এই কথা বলা যাবে না কেমন আছেন। বিশেষ করে আমার যারা দর্শক, যারা বাংলা ও বাঙালির রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, তাদের জন্য আজকে চরম হতাশার দিন। বিষয়টা হচ্ছে যে আজকের বাঙালি আরেকবার পরাধীন হলো, বাংলা ও বাঙালি আরেকবার পরাধীন হলো বর্গীদের হামলায়। বাংলা বাঙালির যে সংস্কৃতি, যে ঐতিহ্য, সম্প্রীতি, যে বিপ্লবী মানসিকতা এবং সারা ভারতবর্ষ কি সারা পৃথিবীর কাছে একটা গর্বের জাতি এই বাঙালি, সেটাকে দখল করে নিল গুজরাটি, উত্তরপ্রদেশ, এই বেনিয়া শ্রেণীর অবাঙালিরা। আপনাদের মজার ব্যাপার, আমি এটা নিয়ে আগামীকাল একটা রিভিউ করব। সেটা হচ্ছে এবারে ইলেকশনের মানে এই কাউন্টিং এজেন্টদেরকে মেরে মেরে বের করা হয়েছে। মানে 8-10 রাউন্ড হওয়ার পরে বিভিন্ন কাউন্টিং সেন্টার থেকে, যেটা আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি আশঙ্কা করেছিলেন, আগে বলেও ছিলেন, যে কাউন্টার সেন্টার যাতে না ছাড়া হয় যেখানে কাউন্টিং হচ্ছে। কিন্তু সেটাই ঘটলো। মোটামুটি 8-10 রাউন্ড হওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে খবর এলো যে কাউন্টিং সেন্টার থেকে তাদেরকে মেরে ধরে তাড়ানো হয়েছে। এবং বাইরে যারা বসেছিলেন, যারা কাউন্টিং সেন্টারের বাইরে বুথে বসেছিলেন, যেখান থেকে সরাসরি দেখছিলেন সমস্ত আপডেট, তাদেরকেও মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়। এবং তার সঙ্গে সহযোগিতা করে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের এক শ্রেণী পুলিশ, কারণ হাওয়া বুঝে এরাও তো পাল্টি খায়। তো আজকের এই নির্বাচন ভারতবর্ষের ইতিহাসে, মানে ভারতবর্ষটা বিজেপির মানে ব্রিটিশের দালাল আরএসএস এর দখলে চলে গেল। অর্থাৎ ব্রিটিশ শাসনের থেকেও ভয়ঙ্কর। ব্রিটিশ এতটা হিংস্র ছিল না যতটা আরএসএস দলিত, আদিবাসী, বাঙালি, মুসলিম, পিছিয়ে পড়া সমাজের মানুষের উপর যে অত্যাচারটা করে, সেরকম মানে বাংলা ছিল শেষ আশা ভারতবাসীর কাছে, ভারতবাসীর নিপীড়িত মানুষের কাছে। আপনারা জানেন যে ভারতবর্ষে এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত ভারতবর্ষে বিজেপি বিরোধী ভোটের সংখ্যা বেশি, মানে বিজেপিকে পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা ভারতবর্ষে সব থেকে বেশি। বিজেপি এখনো 40 টপকাতে পারেনি, মানে 40% মানুষের ভোটাধিকার নিয়ে ক্ষমতায় আসতে পারেনি। ওই 33-38 এর মধ্যেই আটকে আছে সারা ভারতবর্ষে। ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, অর্থাৎ 33% কি 38 বা 40% মানুষের মতামত নিয়ে, এবং তার মধ্যে অনেক জল মেশানো আছে, ইভিএম ঘোটালা আছে, জোর করে গণনা কেন্দ্রে কারচুপি আছে, সব মিলিয়ে 40%, আমি ধরছি 40% মানুষের ভোট নিয়ে 60% মানুষের উপরে জুলুম অত্যাচার বিজেপি করে। আপনারা দেখেছেন যে দিল্লিতে খুব সুন্দর করে আম আদমি পার্টি ক্ষমতায় আসে এবং কেজরিওয়াল সেখানে খুব সুন্দর সুন্দর কিছু কাজ করে, যেটা নিয়ে মানুষ খুব সুখী ছিল। কিছু মানুষের হঠাৎ মনে হলো যে দিল্লিতে বিজেপি এলে কেমন হয়, ডাবল ইঞ্জিন এলে কেমন হয়। তো বিজেপিতে ডাবল ইঞ্জিন এলো। তারপরে সেখানকার মানুষ এখন হারে হারে টের পাচ্ছে, যে যে মুখগুলো খুব পরিচিত মুখ সোশ্যাল মিডিয়ায়, যারা খোল করতাল নিয়ে দিল্লির রাস্তাঘাটে খোল করতাল নিয়ে যোগী আদিত্যনাথ মোদির গুণকীর্তন করতেন, কীর্তন গানও বানিয়েছিলেন, তাদের দোকান এবং বাড়িতে যখন বুলডোজার পড়লো রিসেন্ট, তারা হাত জোর করে বাংলার মানুষকেও বলেছিলেন, হাত জোর করে বাংলার মানুষকে বলেছিলেন যে বাঙালি আপনারা কিন্তু বিজেপিকে ক্ষমতায় আনবেন না, আমাদের থেকেও বাজে অবস্থা হবে। পশ্চিমবাংলা আগামী কয়েকদিনের মধ্যে কি কি হতে পারে আপনাদের জাস্ট একটু বলি। প্রথমত, বিজেপির পার্টি অফিসগুলো দখল, ভয় দেখিয়ে ইডি, সিবিআই ইত্যাদি ভয় দেখিয়ে তৃণমূল নেতা, বেশিরভাগ নেতাকে নিজের দলে সামিল করা, যাদেরকে বিজেপি নেতাকর্মীরা গালাগালি করতো চোর চোর বলে, তাদেরকে বাপ বলবে, কাকা বলবে কদিন পরেই। ধরুন মমতা ব্যানার্জি বিজেপি জয়েন করলেও সে মমতা ব্যানার্জিকে তখন মা দুর্গা বলে আলিঙ্গন করবে, এরা পুজো করবে, কারণ এদের বাপের ঠিক নেই। তো কখনো মোদিকে বাপ বলে, কখনো ট্রাম্পকে বাপ বলে, কখনো পুতিনকে বলে, কখনো ওই কি নাম ফাদারল্যান্ড বলে ইসরায়েলকে।
মানে এত বড় অপমান ভারতবাসীর মানুষকে, সেখানে গিয়ে বলছে ইসরায়েল ইজ ফাদারল্যান্ড। আমি জানি না যে ভারতবর্ষের বুকে এরকম মানুষ কিভাবে সহ্য করে। অন্য কোনো দেশের কোনো প্রধানমন্ত্রী গিয়ে অন্য দেশকে যদি ফাদারল্যান্ড বলতো, সেখানকার মানুষ ছুঁড়ে ফেলে দিত। একটা কোটেশন ফেসবুকে খুব ঘোরাঘুরি করে, যে নরেন্দ্র মোদীর একটা মিম তৈরি হয়, মানে ঘুরে বেড়ায়, সেখানে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী বলছেন যে আমি মানুষকে মূর্খ বানাইনি, বরং মূর্খরা আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে। পশ্চিমবাংলার বাঙালিদের মধ্যে একটা বড় অংশ, হিন্দু বাঙালিরা, বিজেপির স্বাদ কোনোদিন পায়নি পশ্চিমবাংলায়। ব্রিটিশ পেয়েছে, কংগ্রেস পেয়েছে, যুক্তফ্রন্ট পেয়েছে, তারপরে সিপিএম পেয়েছে, এবং তারপরে তৃণমূল পেয়েছে। বলে না, সুখে থাকতে ভূতে কি লয়। মানে একটা তাঁতির হঠাৎ মনে হলো যে তাঁত বুনে কি হবে, তো সে একটা এরে গরু কিনে নিয়ে এসছে দুধের আশায়, তো তারপরে গুতনি খেয়ে সে মরছে। তো দুধের আশায় আপনি এরে গরু না, গাই বাছুর কিনতে হয়। তো বাঙালি হঠাৎ শখ হয়েছে যে তারা এরে বাছুরের কাছ থেকে দুধের আশা করবে, সে তো গোবর গোমূত্র ছাড়া আর কিছু দেবে না। তবে এটুকু বলতে পারি, আজকের নির্বাচনের যে ফলাফল হয়েছে তার মধ্যে কতটা জল, কতটা দুধ, কতটা গোমূত্র, এটা দু একদিনের মধ্যে যখন একদম বুথ ভিত্তিক রিপোর্টটা সামনে আসবে তখন পরিষ্কার হবে। কারণ অলরেডি বিভিন্ন জায়গায় খবর এসেছে যে যে সেখানকার যা ভোটার, তার থেকে বেশি পরিমাণে ভোট পড়েছে। মানে একটা কেন্দ্রে যা ভোটার হয় বা একটা বুথে যা ভোটার, তার থেকে বেশি পরিমাণে ভোট দেখাচ্ছে ইভিএমে। যে কেসটা আমরা অন্য রাজ্যে শুনেছিলাম যে বিজেপি কিভাবে ঘোটালাটা করে। আমরা এতদিন বুলডোজার রাজনীতি দেখেছি বিজেপি শাসিত রাজ্যে, এবার পশ্চিমবাংলায় দেখতে পারবো খুব শীঘ্রই। মানে দু একদিনের মধ্যে দেখবেন তৃণমূলের যত পার্টি সব বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বা দখল করে নিয়েছে বিজেপি। তৃণমূলের কিছু নেতারা আছে ভয়ে বিজেপি জয়েন করবে। তৃণমূল পার্টিটা, আরেকটা জিনিস বলা হয়নি, আপনারা হয়তো পার্সেন্টেজটা দেখেননি। এখনো পর্যন্ত যা ভোট পড়েছে তাতে বিজেপি গতবার ৪৫ লক্ষ ভোটে পিছিয়ে ছিল, এবার তৃণমূল মাত্র ২৪ লাখ ভোটে পিছিয়ে আছে, প্রায় হাফ। তারপরেও বিজেপি তখন ৭৭টা এমএলএ থাকার পরেও কেন্দ্রে যেহেতু বিজেপি আছে, এখানে যেভাবে দাঙ্গা হাঙ্গামা মারামারি খুনোখুনি ইত্যাদি করতো, এবারে তার পরিমাণটা অটোমেটিকলি বাড়বে, কারণ এবার ডাবল ইঞ্জিন হয়ে যাচ্ছে বাংলায়। আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট আমি দেখলাম, মানে অলরেডি শুরু হয়ে গেছে। আমি পোস্টগুলো আপনাদের একটু দেখাই। আমি কিছুক্ষণ ধরে ফোনটা, আমি ১:৩০ থেকে ঘুমাচ্ছিলাম, মানে আমার মনে হয়েছিল যে, কারণ তখনও বিভিন্ন সেন্টার থেকে যা খবর আসছিল, তারপরে আমি বললাম শেষ দিকে হয়তো কিছুটা চেঞ্জ হতে পারে, কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম না, চেঞ্জ হয়নি। তো আমি আপনাদেরকে জাস্ট কিছু পোস্ট দেখাই। বিভিন্ন জায়গায় পোস্ট হচ্ছে, দীপক ব্যাপারী ও মানিক ফকিরকে পেটানো ফরজ, লিখছেন কে? সিরাজুল ইসলাম, একজন মুসলিম রাষ্ট্রবাদী মোল্লা, আইএসএফ করে, আইএসএফ এর নেতা। সে লিখছে দীপক ব্যাপারী ও মানিক ফকিরকে পেটানো ফরজ, মানে নৈতিক কাজ। তারপরে লিখে বিএমএফসি বলে টিভি একটা চ্যানেল বিজেপির, সে লিখছে মইদুল ইসলাম, এটা কে জানি না, মইদুল ইসলাম শিক্ষক নেতা তৃণমূলের, যাই হোক। দীপক ব্যাপারী, মানিক ফকির, নির্ভীক উত্তরে অনিন্দ্য চৌধুরী, রিজু দত্ত, বাংলা পক্ষের গর্গ কৌশিক, এরা যেন বাংলা ছেড়ে পালাতে না পারে, সবার হিসাব করতে হবে। তারপরে আমি কি করলাম, ফেসবুকে গিয়ে আমার নাম দিয়ে সার্চ করলাম। তারপরে দেখুন, কন্টিনিউ, ফেসবুকে সার্চ করছি, কন্টিনিউ এত পোস্ট, মানে পোস্টের কোনো মা বাপ নেই, এত পোস্ট হয়েছে যে পোস্টের টার্গেট হচ্ছে আমি, এবং সেখানে বলা হচ্ছে এরা পালিয়ে না যায়, বাংলাদেশে না পালিয়ে যায়। আরে ভাই, আমার পাসপোর্টই নেই, আমি পালাবো কি করে? আর বাংলাদেশে কেউ নেই, আমি যাব কি করে? এটাই আমার জন্মভূমি, কর্মভূমি। বাংলা বাঙালির বাইরে আমি কাউকে বুঝি না, বাংলা বাঙালির বাইরে কাউকে আমি বাপ বানাতে পারবো না তোদের মতো ভাই। আমি কাউকে, কোনো গুজরাটিকে, কোনো ইউপি বা বিহারিকে আমি বাপ বলতে পারবো না তোদের মতো। ব্রিটিশের দালালকে আমি বাপ বলতে পারবো না, মরে যাব তাও ভালো। আমি ইসরায়েলকে বাপ বলতে পারবো না,
আমি পুতিনকে, ট্রাম্পকে বাপ বলতে পারবো না। আমাদের রক্তে নেতাজি সুভাষচন্দ্র রক্ত রয়েছে, এটা পারবো না। যে জিনিস আমি পারবো না সেটা সম্ভব না। আমি রাঘব চাড্ডা নই যে ইডি সিবিআর ভয়তে গিয়েছে উনি সঙ্গে সঙ্গে বিজেপিতে চাড্ডি পরে আমি বিজেপিতে জয়েন করব। নেতাজি ব্রিটিশের কাছে মাথা নত করলে সাভারকারের মতো হয়তো বেঁচে যেতেন। আমি সাভারকারের মতো ওই মুচলেখা দিয়ে বিজেপি জয়েন করতে পারবো না ভাই, মরে যাব তাও ভালো। আমাদের বাংলা সংস্কৃতি, ইতিহাস, বিপ্লবী ইতিহাস এই শিক্ষা আমাকে দেয়নি। অনেকে কমেন্ট করছিলেন পশ্চিমবাংলা বিজেপি এলে তোকে বিজেপি জয়েন করতে হবে, তুই রাঘব চাড্ডা হয়ে যাবি। ভাই আমি চাড্ডি পড়তে পারবো না, এমনিতে আমি চাড্ডি পড়া বন্ধ করে দিই, ইনফেকশন হয়ে যেত ঘষা লেগে। বিষয়টা হচ্ছে, আমি পরিষ্কার বলছি, নেশা কয়েকদিনের মধ্যে, মানে বাঙালি তো বিজেপির গোমূত্র গোবরের স্বাদ পায়নি। আমি আপনাদের লিখে দিচ্ছি কি কি হতে চলেছে। যত মুসলিম মহল্লা আছে, মার্কেট এরিয়া আছে, বস্তি এলাকা আছে, রাস্তার পাশে হকার আছে, রেল কলোনি আছে, রেল লাইনের পাশে বস্তি আছে, রেল স্টেশনে হকার আছে, আপনারা লিখে নিন। বিজেপি এগুলো উচ্ছেদ করবেই, কারণ বিজেপি যে যে রাজ্যে গেছে প্রথমে গরিবদের পেটে লাথি মেরেছে, বুলডোজার চালিয়েছে, এটাই করেছে। এবং এর বিরুদ্ধে প্রতিবাদ যেমন আমি ছোটবেলা থেকে করছি ভাই, আমি এই প্রথম নয়। আমার জবে থেকে জ্ঞান হয়েছে 10-12 বছর বয়স থেকে, তখন থেকে আমি ধর্মের নামে রাজনীতিকে পছন্দ করি না। কারণ এই ধর্মের নামে রাজনীতি একটা দেশকে, বাইরের শত্রু প্রয়োজন হয় না, ভেতরের এই আভ্যন্তরীণ শত্রুরাই দেশকে খোকলা করে দেয়। কারণ এরা বাইরের শত্রুর সাথে আরএসএস বিজেপির লড়ার কোনো ক্ষমতা নেই। দেশের মধ্যে নিজেরা গন্ডগোল করে, নিজেদের মধ্যে মারামারি খুনোখুনি করে পুরো দেশটাকে খোকলা করে দেয়। আপনারা কখনো দেখেছেন বিজেপি আরএসএস কোনো বস্তি উচ্ছেদের বিরুদ্ধে মিছিল মিটিং করতে? আপনারা দেখেছেন কোথাও কোনো কলকারখানায় চাকরি রক্ষার জন্য বা চাকরির দাবিতে মিছিল করতে? কোথাও দেখবেন না। কারণ ওরা ধর্মের নামে আপনাকে আপনার প্রতিবেশীর সাথে ঝামেলা লাগিয়ে দেবে, এটা হচ্ছে ওদের একমাত্র কাজ। মনে হচ্ছে আপনি এখনো মতো পশ্চিমবাংলায় এটা দেখিনি অন্তত যে আপনার মন্দিরে গিয়ে কোনো মুসলিম নামাজ পড়ছে, কিন্তু এটা দেখেছি বিজেপি আরএসএস এর এই সমস্ত মাতাল, যেটাই আমি দেখলাম চিনার পার্কে সেদিনকে, তার ঘরে যখন এলাকার ছেলেরা গেল, গিয়ে দেখছি পুরো মদের বোতল ছড়িয়ে রয়েছে পুরো ঘরের মধ্যে, একটা ভাঙাচোরা খাটের মধ্যে শুয়ে আছে। সে আবার গিয়ে বলছে জয় বাংলা কেন বললি? আরে জয় বাংলা নজরুল ইসলাম লিখেছিল স্বাধীনতার আগে, দেশভাগের আগে, অখণ্ড বাংলা। আর এইদের মতো কালপিটদের জন্যই বাংলা ভাগ হয়েছে। আজকে বাংলা যদি অখণ্ড থাকতো, অখণ্ড বাংলা থাকলে এই বাংলা থেকে 120টা এমপি হতো, এবং সেই বাংলাই ঠিক করতো ভারতবর্ষের কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে। ভারতবর্ষের সংবিধান যেমন বাঙালির দৌলতে তৈরি হয়েছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতিও তাদের বাঙালির জন্য তৈরি হতো। এই কারণে বাঙালিকে শেষ করে দিয়েছে, ভেঙে টুকরো টুকরো করে আজকে একদম ছিবড়ে করে দিয়েছে। এখন বাঙালি মানেই বাংলাদেশ, এরকম একটা পর্যায়ে নিয়ে এসছে। আর পশ্চিমবাংলার কিছু বোকাচোদা পাবলিক হিন্দু খাত্রে মেহে, আরে গান্ডু 12 বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি, মোদি রয়েছে, দেশের সব রাজ্যের প্রধানমন্ত্রী হিন্দু, পুলিশ মিলিটারি থেকে শুরু করে সব ম্যাক্সিমাম হিন্দু, তারপরেও 15% মুসলিমদেরকে দেখিয়ে 85% হিন্দুকে বোকাচোদা বানিয়েছে বিজেপি। আর সেই বোকাচোদাগিরির ফলে বিভিন্ন রাজ্যে বিজেপিকে ভোট দিচ্ছে। আসামের হিন্দুরা ফোন করে আমাকে বলছিল, দাদা বাংলায় বিজেপির আশাটা আটকান। ত্রিপুরার বাঙালিরা ফোন করে আমাকে বলছিল, হিন্দু বাঙালিরা এই ভুলটা করবেন না। দিল্লির মানুষ, বিহারের মানুষ বারবার সোশ্যাল মিডিয়ায় তারা ভিডিও করে বার্তা দিচ্ছিল বাংলার মানুষকে, যে ভুল করে আপনারা বাংলার মানুষকে, তারা আবেদন করছিল ভুল করে আপনারা বিজেপিকে আনবেন না। কিন্তু আমরা কি দেখলাম, এখানকার হিন্দু বাঙালিরা দুহাত তুলে বিজেপিকে ভোট দিয়েছে।
কতটা দিয়েছে, কতটা জল, কতটা গোমূত্র, কতটা দুধ, এগুলো তো আমরা পরে হিসাব করলে বুঝবো যে কতটা ইভিএম মানে রিপ্রোগ্রামিং করা ছিল বা অন্য কিছু করেছে। বিষয়টা হচ্ছে নেশা খুব শীঘ্রই কেটে যাবে। বাঙালি সাংস্কৃতিক, বাঙালির অর্থনীতিক, বাঙালির বিপ্লবী ইতিহাস, মনীষী, রেনেসা, সমস্ত কিছু ধূলিসাৎ করে দেবে। আপনাকে দিয়েই নেতাজির বিরোধিতা করাবে, আপনাকে দিয়ে রামমোহন বিদ্যাসাগরের বিরোধিতা বলবে এটা ব্রিটিশের দালাল ছিল, আপনাকে দিয়ে আপনার পূর্বপুরুষদের অসম্মান করাবে। এর নাম আরএসএস এর, বিজেপির মগজ ধোলাই। লিখে রাখুন। আরএসএস বিজেপি সঙ্গে আমার জ্ঞান হওয়ার পর থেকে, ধরুন 80-তে জন্ম, মোটামুটি যখন আমি ধরুন স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে আমি পড়তাম হচ্ছে কাদাপাড়াতে, মানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়েছি ওখানে, তারপর লিকলিন্স হাই স্কুল বেলেঘাটা। তো ছোটবেলা থেকে আমার জ্ঞান হওয়ার পর থেকে, ধরুন আমার বয়স যখন ওই 10, 11, 12, ঠিক এই টাইমে আমার পলিটিক্যাল নলেজটা বাড়তে শুরু করে। ফ্যামিলিতে যেহেতু বামপন্থী ফ্যামিলি ছিল, ফলে তাদের সঙ্গে ওঠা বসা, সামাজিক, অর্থনৈতিক, বিভিন্ন রাজনৈতিক বিষয় সম্পর্কে পড়াশুনো, চর্চা, তারপরে সায়েন্স ক্লাব করা ইত্যাদি করে করে যখন বড় হয়েছি, তখন বুঝতে পারতাম যে সমাজে কোন ধরনের রাজনীতি নিজেদের মধ্যে গন্ডগোল পাকিয়ে নিজেদের, বাইরের শত্রু প্রয়োজন হয় না, নিজেদেরকে নিজেরা শেষ করে দেয়। আপনাকে দেখেছেন কখনো অমিত শাহ ছেলে কখনো তরবারি নিয়ে রাস্তায় মারদাঙ্গা করতে? ডানগুলি খেলার অভিজ্ঞতা মানে যোগ্যতা নেই, সে তাকে করেছে বিসিসিআই চেয়ারম্যান। আর আপনার ছেলে পড়াশুনো করে বেকার, আপনাকে তরবারি লাঠি নিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে দাঙ্গা করতে। ওর ছেলে মরবে না, কিন্তু আপনার ছেলে বা আপনি মরবেন। তবে বাঙালির দুর্দিন খুব তাড়াতাড়ি আসছে, নেশা কেটে যাবে। যে সমস্ত যারা আগে থেকেই তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের লোকাল নেতা এই বলেছে ওই বলেছে, হট করে পাল্টি খেয়ে রাম ভক্ত হয়ে গেল, রামনবমী এলেই তখন মনে হয় নিজেকে বিশাল বড় হিন্দু, নাহলে সারা বছর খাচ্ছে দাচ্ছে কাজ করছে, কোনো সমস্যা নেই, হিন্দু মুসলিম মিলেমিশে করছে, রামনবমী এলে তখন হিন্দুত্ব জেগে ওঠে। যাই হোক, এখন বেশি বললেই আবার এখন এটা রামরাজত্ব হয়ে যাচ্ছে না, বেশি বললেই তখন বলবে ভাই দেখো আমাদের ধর্মের বিরোধী। ভাই আমি হিন্দু ধর্মে, আমরা রামকৃষ্ণ দেব, বিবেকানন্দ, আমরা এদের অনুসারী, এদের হিন্দুত্ব বিশ্বাস করে বাঙালি। আমরা গোমূত্র গোবরখোর, ওই সাবারকার, ব্রিটিশের দালাল, মুসলেখা দেওয়া, আমরা ওই হিন্দুত্বে বিশ্বাস করি না। আমরা নেতাজি সুভাষচন্দ্রের বংশধর, আমরা রবীন্দ্রনাথ, কাজী নজরুলের বাংলা, লালন ফকিরের বাংলা, শ্রী চৈতন্যের বাংলা, এখানকার মানুষ। আমাদের যে কৃষ্টি কালচার এত কিছু রয়েছে, এত বিপ্লবী ইতিহাস রয়েছে, ভারতবর্ষের কোনো জাতির নেই, এমনকি গুজরাটিদেরও নেই। বাংলা ভাগের পেছনে গুজরাটি ব্যবসায়ীদের কি ভূমিকা, একটু ইতিহাস ঘেটে দেখে নেবেন। বাংলা ভাগের পেছনে শ্যামাপ্রসাদকে উস্কানিদাতা হচ্ছে এই গুজরাটি ব্যবসায়ীরা, এবং ব্রিটিশ আমলেই তারা এখানে জাকিয়ে বসেছিল কলকাতায়, যাতে ব্রিটিশ চলে গেলে পুরো ভারত, পশ্চিমবাংলার সমস্ত অর্থনীতি তারা দখল করতে পারে। এখন 80-90% অর্থনীতি এই গুজরাটি মারোয়াড়িদের। এবার রাজনীতিটাও আপনাদের হাতছাড়া হয়ে গেল, অর্থাৎ আপনি অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে পরাধীন হয়ে গেলেন। আমি যেন হেডলাইন দিয়েছিলাম, বাংলা ও বাঙালি আবার পরাধীন হলো। আপনার হাতে না আছে রাজনীতি, না আছে অর্থনীতি, এবার আপনি হয়ে যাবেন এই গুজরাটি বা উত্তরপ্রদেশের এইদের চাকর বাকর। একটা সময় এই বাংলার জমিদার বা ব্যবসায়ীদের চাকর বাকর ছিল বিহার বা উত্তরপ্রদেশ বা উড়িষ্যা থেকে আসা বিভিন্ন মানুষ। বাবু, হুজুর, আমাকে একটু জায়গা দেন, তাহলে গামছা পেতে বাড়ির বারান্দায় শুয়ে থাকতো। তারা এবার রাজত্ব করবে। এখন আপনি কোনো বিহারি বা উত্তরপ্রদেশ বা হিন্দিভাষীদের, অবাঙালিদের আপনি গরম দিয়ে কথা বলতে পারবেন না, হয়ে গেল, শেষ, বাঙালি ফিনিশ। এই গর্গ চট্টোপাধ্যায়, আমি, মানিক দা, আরো অনেকে চিৎকার করতাম, আরে বাঙালি জাগো জাগো, নিজের রাজনীতিটা অন্তত নিজের হাতে রাখো। এবার রাজনীতিটাও শেষ করে দিল, তুলে দিল এক প্রকার, মানে বাংলার এক শ্রেণীর হিন্দু তুলে দিল বিজেপির হাতে, অর্থাৎ ব্রিটিশের দালাল
বহিরাগত, এদের হাতে বাংলার এবার রাজনীতির, মানে আগে তো শ্যামাপ্রসাদ তুলে দিয়েছিল মারওয়াড়ি গুজরাটিদের হাতে ব্যবসা, এবার এটাও তুলে দিল, রাজনীতিটাও তুলে দিল। আপনি প্রতিবাদ করবেন। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি এত ধরুন এখন বিজেপি করছেন, খুব লাফাচ্ছেন বিজেপির হয়ে, আপনি কোনো একটা সমস্যায় পড়লেন, আপনি জাস্ট একটু প্রতিবাদ করে দেখান, সঙ্গে সঙ্গে আপনার সাথে আন্দোলন করার লোকজন আপনাকে বলবে তুই দেশদ্রোহী, তুই বিজেপির বিরোধিতা করছিস, আপনি হিন্দু হয়ে মরে যাবেন। বিজেপির জন্য আপনার নাম কেটে গেছে, আপনার বাড়ির কেউ সুসাইড করে গেছে বা হার্ট অ্যাটাক করে মারা গেছে, আপনি এটা নিয়ে হয়তো নেতাকে বলবেন, দাদা আমার বাড়ির তো দুজন মারা গেছে, দুজনের নাম কেটে গেছে, আমার নামটা একটু তুলে দিন না এদের। অমিত শাহ কি বলেছে জানেন? ওপেনলি উত্তরবঙ্গে বলেছে, গোর্খাদের বলেছে তোমাদের নাম আমরা তুলে দেবো, কিন্তু কোনো বাঙালি হিন্দু বা মতুয়া উদ্বাস্তুদের বলেনি যে তোমাদের নামটা তুলে দেবো। নিজের দেশের মানুষকে যারা ভোটাধিকার কেড়ে নেয়, নাগরিকত্ব কেড়ে নেয়, যাদের ফুটপাতের দোকান, রুজি রোজগার কেড়ে নেয়, জীবন জীবিকা কেড়ে নেয়, তাদের আবার কিসের ধর্ম, কিসের হিন্দু? মানে ওরা ঠিক করবে আমরা পশ্চিমবাংলায় দুর্গাপুজো কি পদ্ধতিতে করব, কালী পুজোকে আমরা ধোকলা খাওয়াবো, ঠেকুয়া খাওয়াবো, ফাঁপড়া খাওয়াবো, না মাছ মাংস খাওয়াবো, না পাঠা বলি দেবো, সেটা ওরা ঠিক করে দেবে। মানে এখন আপনার ধর্ম এবং রাজনীতি এবং ব্যবসা দুটোই ওদের নিয়ন্ত্রণে চলে গেছে। এবার আপনার ব্যক্তিগত জীবনে আপনি কি খাবেন, কি পড়বেন, কিভাবে পুজো করবেন, সমস্ত পদ্ধতি তারাই শিখিয়ে দেবে, তারাই শিখিয়ে দেবে। আমি বলছি তো, যে সমস্ত এই সমস্ত উচ্চিংড়ি যারা গরুকে মা বলেন, ষাঁড়কে বাপ বলেন, থেকে থেকে আবার বাপ চেঞ্জও হয়, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের বাপ বানাতেও তাদের সময় লাগে না। আমি দেখছিলাম যে ট্রাম্পকে নিয়ে যখন মোদিজি প্রচার করছে আপ কি বার ট্রাম্প সরকার, একটা দেশের রাষ্ট্রনায়ক চলে যাচ্ছে আমেরিকায়, গিয়ে সেখানে জনগণকে অভ্যর্থনা দিচ্ছে আপ কি বার, মানে তার হয়ে ভোট প্রচার করছে। মানে আমি জীবনে কোনোদিন এরকম দেখিনি। এবং সেই ট্রাম্প যখন বারবার নরেন্দ্র মোদী থেকে শুরু করে, মানে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, ফলে আপনি মানুন বা না মানুন সে তো ভারতবর্ষের রাষ্ট্রের প্রধান, তাকে যখন অপমান করে কথা বলে, অর্থাৎ আমাদের দেশকে অপমান করে, হুমকি দেয় যে তুমি ইরানের কাছ থেকে তেল কিনবে না, রাশিয়ার কাছ থেকে কেন, 1 মাস সময় দিলাম, তুমি আজকে রাশিয়ার থেকে কিনবে না, তুমি অমুকের কাছ থেকে কেন। কে ভাই? আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা মেনে নেয়। পশ্চিমবাংলায় ইলেকশনে একমাত্র ফাইটার জেট, মানে বায়ুসেনা ছাড়া সমস্ত সেনাবাহিনীকে নিয়ে চলে এসছে, উত্তরপ্রদেশের পুলিশকে নিয়ে চলে এসছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কাজকর্ম ছেড়ে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে, যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে একাধিক পুরো টিম চলে এসেছিল বাংলা দখনে।